হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। ডব্লিউবিসিএস মেন্সের প্রিপারেশন নিচ্ছ, কারণ মেন্স আর খুব বেশি দেরি নেই, হাতে গোনা কয়েকটা দিনই বাকি আছে। তো আজকের এই ভিডিওতে মেন্স রিলেটেড, স্পেশালি ডেসক্রিপটিভ ইংলিশ অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পেপার রিলেটেড আমি কিছু ইনফরমেশন তোমাদের দেবো, কিছু সাজেশন তোমাদের দেবো, যাতে তোমরা আরো ভালো স্কোর করতে পারো। তো থাম্বনেলে তোমরা বুঝতেই পেরেছো আমি স্পেসিফিক্যালি ইংলিশটা নিয়েই কথা বলবো। এবার দেখো, ইংলিশে আমাদের 200 মার্কস থাকছে মেইনসে ল্যাঙ্গুয়েজ পেপারে, পুরোটাই ডেসক্রিপটিভ, এখানে কোনো অবজেক্টিভ গ্রামার এসব কিছুই থাকছে না, এটা তোমরা সবাই জানো। তো এখানে আমরা যদি লাস্ট কয়েক বছর একটু ভালো করে দেখি, তাহলে দেখবো মেইনসের কিন্তু কাট অফ বাড়ছে, তাই না? মেইনসের কাট অফ কিন্তু বাড়ছে, আজ থেকে 5-7 বছর বা 8 বছর আগে যেরকম কাট অফ ছিল তার তুলনায় কিন্তু কাট অফ বাড়ছে। এর একটা প্রধান কারণ হচ্ছে এখন স্টুডেন্টরা অনেক বেশি কনসাইজলি পড়াশোনা করছে, অনেক বেশি ফোকাসড। মানে যারা ডব্লিউবিসিএস দিচ্ছে তারা মেনলি ডব্লিউবিসিএস এর উপরই ফোকাস করছে। এরকম নয় যে বিসিএস এর সঙ্গে আবার কেউ সিজিএল রেল, এরকম ক্যান্ডিডেট আছে, বাট তার সংখ্যাটা কিন্তু কম। যারা ডব্লিউবিপিএসসি পরীক্ষা দিয়েছে তারা কিন্তু তার উপরই ফোকাস। তো এই ফোকাস থাকার জন্যই কিন্তু প্রিপারেশনটা আরো অনেক ভালো হচ্ছে, কাট অফ বাড়ছে। আর একটা ব্যাপার আছে, ভ্যাকেন্সি আমি বাদ দিয়ে বলছি। আর একটা যেটা কারণ, সেটা হচ্ছে কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপারের স্কোর আগের থেকে অনেক ভালো হচ্ছে। এটা আমি আমার দীর্ঘ 12 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে একটা সময় এমন ছিল যে এটা স্টুডেন্টদের মধ্যে একটা ভুল ধারণাই ছিল যে ইংলিশ মানে ডেসক্রিপটিভে বেশি মার্কস তোলা যায় না, 80-70 এরকম করে মার্কস ওঠে, তবুও ডব্লিউবিসিএস পাওয়া যায়, বা প্রিলিমসে 25-এর মধ্যে 8-9 পেলেই হবে, এরকম অনেকের মুখেই আমি শুনেছি। তো সেই ব্যাপারটা কিন্তু এখন আর নেই, পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, পুরো সিনারিও চেঞ্জ হয়ে গেছে। তো সেই জন্য এখন কিন্তু আর ওই 70-80 পেয়ে চাকরি হবে না। যারা যারা চাকরি পাচ্ছে, যেভাবে কাট অফ বাড়ছে, যারা চাকরি পাচ্ছে তাদের যদি তুমি একটু দেখো, বুঝতে পারবে যে মেন্সে কিন্তু ইংলিশ বা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পেপার, অপশনাল পেপার, এগুলোতে কিন্তু অ্যাভারেজ স্কোর ভালোই আসছে। তো তার মানে ইংলিশে ভালো স্কোর করা পসিবল। এবার আমি আজকে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে হাউ টু গেট 150+ ইন ইংলিশ। ল্যাঙ্গুয়েজ পেপারে 150-র উপরে কি করে পাওয়া যায়? হ্যাঁ, একদম ঠিক শুনেছো, 150-র উপরে। এটা অনেকের কাছে একটা মানে স্বপ্নের মতো আর কি, 150 কি করে সম্ভব, যেখানে আমি 80-90 তুলতে পারছি না, বা এত এইটুকু মার্কসই আমার উঠছে না, সেখানে 150 আমি কি করে পাবো? দেখো, আমি যে কথাগুলো তোমাদের বলবো সেগুলো কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলবো, বিকজ আমিও তো কপি চেক করি, আমি মক টেস্ট নিই, স্টুডেন্টদের কপি চেক করি। তো কপি চেক করতে গিয়ে আমি যে প্রবলেমগুলো দেখেছি স্টুডেন্টদের মধ্যে, সেগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করবো, এবং এগুলোকে যদি তোমরা একটু রেকটিফাই করে দিতে পারো, দেন ইউ উইল ডেফিনেটলি গেট গুড মার্কস। তো প্রথম যেটা, ডেসক্রিপটিভ যখন আমরা লিখছি, অর্থাৎ রাইটিং স্কিলের কথা আমি বলছি, যখন সেটা তোমার প্রেসি, এসে, লেটার, যেটাই হোক না কেন, যদি আমরা এগুলো যখন লিখবো, আমাদের মাথায় দুটো জিনিস আগে রাখতে হবে, মানে দুটো ক্রাইটেরিয়া আমাদের ফুলফিল করতে হবে। ফার্স্ট অফ অল, গ্রামাটিক্যাল এরর যেন তোমার সেন্টেন্সে না থাকে, অ্যান্ড স্পেলিং মিস্টেক, এই দুটোকে কিন্তু তোমাকে অবশ্যই রেকটিফাই করে নিতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এবং শুধুমাত্র ডব্লিউবিসিএস না, যে কোনো পরীক্ষায় এক্সামিনার কিন্তু প্রথমে এটাই দেখতে চান যে তুমি কতটা কারেক্টলি লিখতে পারছো। ঠিক আছে, তোমার ইংলিশের নলেজ কতটা সেটা পরের ব্যাপার, বাট বেসিক নলেজ তোমার কতটুকু আছে। কারণ দেখো, একটা কথা মাথায় রাখতে হবে, প্র্যাকটিক্যালি যদি আমরা ভাবি যে আমরা যে পোস্টার জন্য পরীক্ষা দিচ্ছি বা যে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, সেখানে কিন্তু তুমি কাউকে পড়াতে যাবে না, তুমি কোনো প্রফেসরও হবে না। ঠিক আছে, তোমার যেটা দরকার সেটা তুমি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হবে, অর্থাৎ সেখানে কিন্তু তোমার ইংলিশের নলেজ বলতে কি জানতে চাওয়া হচ্ছে, তোমাকে তো লিটারেচার পড়াতে হচ্ছে না। হ্যাঁ, তোমাকে যেটা করতে হবে যে কারেক্ট ইংলিশ লেখা জানতে হবে, অর্থাৎ তোমাকে একটা মেল করতে হতে পারে, একটা লেটার লিখতে হতে পারে, ধরো একটা নোটিশ লিখতে হলো, তো সেক্ষেত্রে কিন্তু বেসিক নলেজটা থাকলেই হবে। এটা কিন্তু ফার্স্ট ক্রাইটেরিয়া। এই দুটোকে অবশ্যই ঠিক করে নিতে হবে। যেটা আমি দেখেছি, 70% স্টুডেন্টের কিন্তু এই গ্রামাটিক্যাল এরার প্রচুর আছে, এবং সেই এরারগুলো কিন্তু একদম সিলি মিস্টেক।
অর্থাৎ এররগুলো এমন এমন জায়গায় এরর আছে যেগুলো কিন্তু এক্সামিনার দেখলেই ওনার মাথা গরম হয়ে যাবে। যেখানে ধরো বেসিক পার্টস অফ স্পিচের সেন্স নেই, তারপরে ধরো টেন্সে ভুল হচ্ছে, সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টে ভুল হচ্ছে, এই যে ভুলগুলো এগুলোকে কিন্তু কোনোভাবেই ক্ষমা করা যাবে না। তো এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে স্পেলিং মিস্টেক করা যাবে না, আর এরর যেগুলো থাকবে গ্রামাটিক্যাল এরর এগুলোকে অ্যাভয়েড করতে হবে। হতে পারে তুমি কোনো সেন্টেন্স লিখতে গিয়ে তুমি কনফিউজ যে এখানে আমি ক্লজের ব্যবহারটা কিভাবে করব, বা কোনো জায়গা ধরো তুমি লিঙ্কার খুঁজে পাচ্ছ না। ইন দ্যাট কেস তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে সেন্টেন্সটাকে চেঞ্জ করে দাও। যেটা তুমি ভাবছিলে সেই সেন্টেন্সটা না লিখে ওটাকে অন্য সেন্টেন্স দিয়ে, একটা সিম্পল সেন্টেন্স দিয়ে তুমি ওটাকে রিপ্লেস করে দাও। তাহলে কি হবে, তোমার সেন্টেন্সটা কারেক্ট হবে। ওকে, এটা মাথায় রাখতে হবে। এবার আসি আমরা স্টক অফ ওয়ার্ডের ইউজ। অর্থাৎ অনেকের যেটা ধারণা যে কাউকে যদি ভালো মার্কস পেতে হয় দেন হি অর শি হ্যাজ টু ইউজ বম্বাস্টিক ওয়ার্ডস, মানে বড় বড় কঠিন কঠিন শব্দ, ভারী ভারী শব্দের ব্যবহার করতে হবে, তবেই ভালো নাম্বার পাওয়া যায়। আমার যেটা পার্সোনালি মনে হয় যে বম্বাস্টিক ওয়ার্ডের প্রয়োজন হয় না। আমি আবার বলছি, মানে ইউ আর নট গোয়িং টু বি আ ম্যান অফ লিটারেচার। ঠিক আছে, তুমি কিন্তু লিটারেচার লিখতে যাচ্ছ না, তুমি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হতে যাচ্ছ। তো সেক্ষেত্রে তোমার ইংলিশটা এমন হবে যেটা সবাই বুঝতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাই কঠিন কঠিন শব্দের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, সিম্পল লুসিড ল্যাঙ্গুয়েজে লিখবে। একটা কথাই আছে যে ব্রেভিটি ইজ দ্য সোল অফ গুড রাইটিং। ভালো লেখার জন্য লেখাটা কনসাইজ হতে হবে। ঠিক আছে, মানে ভার্বোস যেটাকে আমরা বলি এই ব্যাপারটা থাকবে না। ঠিক আছে, সবসময় কনসাইজ ভাবে লিখতে হবে এবং সিম্পল লুসিড ল্যাঙ্গুয়েজে লেখো, দেখবে ভালো নাম্বার পাবে। লেখাটা এমন হবে যাতে সবাই পড়ে বুঝতে পারে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। বম্বাস্টিক ওয়ার্ড ইউজ করার কোনো প্রয়োজন নেই, কঠিন কঠিন শব্দের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, সিম্পল ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখো। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যখনই তুমি লিখছো ইংলিশ ল্যাঙ্গুয়েজে রিপিটিশন কিন্তু অলওয়েজ একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। ঠিক আছে, তো রিপিটিশন মাস্ট বি অ্যাভয়েডেড। যে কোনো জায়গাতে একটা সেন্টেন্স প্যাটার্ন বা ওয়ার্ড এটাকে কিন্তু বারবার রিপিট করবে না। এটার জন্য কিন্তু তোমার লেখার যে মেরিট, যে স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই তুমি ওয়ার্ড চেঞ্জ করে দাও, সেন্টেন্সের প্যাটার্নটা চেঞ্জ করে দাও, দিয়ে তুমি লেখো। রিপিটটা যত কম করবে তত ভালো। ওকে, রিপিটেশন অ্যাভয়েড করতে হবে, সিম্পল লুসিড ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, এবং তুমি যেটা লিখতে চাইছো ইট মাস্ট বি ক্লিয়ার। ঠিক আছে, তুমি যে টপিকটার উপর লিখছো তোমার যে থট সেটা কিন্তু খুব ক্লিয়ারলি তোমাকে বোঝাতে হবে। এরকম না কোনো রকম যেন অ্যাম্বিগুইটি না থাকে। এমন করে লিখতে হবে যেন এক্সামিনার পড়লেই তোমার লেখাটা দেখে বুঝতে পারেন যে হোয়াট ইউ আর ট্রাইং টু সে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আসছি আমরা এই যে লেখা যখন আমরা লিখবো সেক্ষেত্রে ওয়ার্ড লিমিটের একটা ব্যাপার থাকে, যেটা পিএসসি বলো এসএসসি বলো সব জায়গাতেই কিন্তু দেখা হয়। যেমন আমি যদি লেটারের কথা ভাবি 150 ওয়ার্ডস, বা রিপোর্টে 200 ওয়ার্ডস। তো এই যে 150-200 বা প্রেসিতে 1/3, এই যে ওয়ার্ড লিমিটগুলো থাকে এটা কিন্তু মাথায় রেখে লিখতে হবে। আমি যে তোমাদের পয়েন্টগুলো বলছি এগুলো যদি একটু ভালো করে তোমরা নিজেদের ব্রাশ আপ করে নাও, একটু ভালো করে যদি এগুলোর উপরে নজর দাও, তাহলে দেখবে তোমরা ভালো মার্কস পাবে। তো এই যে ওয়ার্ড লিমিটের যখন আমরা কথা বলছি তখন মাথায় রাখতে হবে, অনেকেই যেটা আমি দেখেছি করে যে 150 ওয়ার্ড আছে, অনেকে সেটাকে 180 করে দিল, অনেকে 190 করে দিল। যখনই আমি বলছি এত বেশি ওয়ার্ড হলো কেন, স্যার লিখতে লিখতে হয়ে গেছে, কন্ট্রোল করতে পারছি না। এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের প্রবলেম। তো এই প্রবলেমের সলিউশনটা কি? দেখো, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি তোমাদের। দেখবে রানওয়ে নিশ্চয়ই দেখেছো তোমরা, যেখানে প্লেন ল্যান্ড করে। প্লেন যেখানে ল্যান্ড করে, মানে যেখানে প্লেনটা গিয়ে স্টপ করছে, সেই পজিশন থেকে কিন্তু অনেকটা আগে গিয়ে প্লেন মাটির সঙ্গে টাচ করে, দিয়ে তারপর সেখান থেকে আস্তে আস্তে স্পিড কমাতে কমাতে গিয়ে কিন্তু সেই জায়গায় গিয়ে ল্যান্ড করে, তাই না? মানে পাইলট যদি ভাবে আমি এই জায়গাতে আমাকে দাঁড়াতে হবে প্লেনটাকে নিয়ে, তো সেখানেই যদি পাইলট প্লেনটাকে ল্যান্ড করায় তাহলে কিন্তু সে আরো হয়তো 1/2 কিলোমিটার 1 কিলোমিটার গিয়ে সব চলে যাবে, তাই না? তার মানে সব ভেঙে যাবে একদম। তার মানে আমি যেখানে স্টপ করব তার কিছুটা আগে থেকে আমায় কিন্তু প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ ব্রেক মারতে হবে, যদি আমরা বাংলায় বলি আর কি, ব্রেক দিতে হবে তোমাকে।
আমরা যেটা করি 150 ওয়ার্ড লিমিট, আমি লিখতে লিখতে ভুলেই গেছি, 140 ওয়ার্ডে এসে বা 135 ওয়ার্ডে এসে আমার মনে পড়ছে আরে আমার তো লিমিট 150। হ্যাঁ, তখন কি হচ্ছে, আমি সেই জায়গাতে যখন আমি ব্রেক দিচ্ছি, সেই জায়গাতে যখন আমি এবার কনক্লুশনের দিকে যাচ্ছি, সে আরো হয়তো 40-50টা ওয়ার্ড আমার লেগে যাচ্ছে, মানে ওয়ার্ডটা সে 180-90 কিন্তু চলে যাচ্ছে। এইটা একটা বড় সমস্যা কিন্তু। তাই মনে রাখতে হবে, যখনই তুমি ওয়ার্ড কাউন্ট করা তো ধরে ধরে সম্ভব নয়, 150 ওয়ার্ড যদি লিমিট হয়, যখনই তোমার 100 ওয়ার্ড হয়ে যাচ্ছে, তখনই কিন্তু এবার আস্তে আস্তে তোমাকে এন্ডের দিকে যেতে হবে, সেইভাবে তুমি লেখাটা তৈরি করবে। তো মোটামুটি আমরা যদি ওয়ার্ড কাউন্টের ব্যাপারে যাই, তাহলে আমরা বলতে পারি ধরো এক একজনের প্রত্যেকের লেখার কিন্তু সাইজ বলো প্যাটার্ন বলো সব আলাদা আলাদা। অনেকে ছোট ছোট লেখে, অনেকে একটু লেখাগুলো বড় হয়। তো প্রত্যেকে মোটামুটি জানো সরি যে একটা লাইনে তোমার কতগুলো লেটার আসছে, ওয়ার্ড আসছে, সেই লাইন দিয়ে তুমি টোটাল সেই ওয়ার্ড দিয়ে টোটাল লাইন দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি মোটামুটি পেয়ে যাবে। তো এইভাবে তোমাকে হিসেব করে নিতে হবে যে 150 ওয়ার্ড লিমিট, 100 ওয়ার্ড যখন হয়ে গেল, এবার আমি আস্তে আস্তে জিনিসটাকে কনক্লুশনের দিকে আসবো। ওকে, এটা মাথায় রাখতে হবে। ওয়ার্ড লিমিট কখনোই কিন্তু বেশি করা যাবে না। আমরা 10% ওয়ার্ড এদিক ওদিক করতে পারি, অর্থাৎ তোমার যদি 150 লিমিট থাকে, সেক্ষেত্রে তুমি ধরো 160 ম্যাক্সিমাম, আমি অতটা না করা ভালো, বা 150 এর মধ্যে লিখতে হবে। চেষ্টা করবে 155 থেকে 165-র মধ্যে রাখার। এক্সাক্ট 150 হয়তো সবসময় সম্ভব নয়। ওকে, প্রেসিতে চেষ্টা করবে রাফ করে লেখার, কারণ অনেক সময় ভুল হতে পারে। ঠিক আছে, তো ওয়ার্ড লিমিট মাস্ট, এইগুলো কিন্তু এর জন্যই তোমাদের মার্কস কমে, যেটা তোমরা হয়তো বুঝতে পারো না। নেক্সট আসছি আমরা যে কোন টপিকটা আমরা আগে ধরবো। ধরো মেন্সের কথাই যদি আমরা বলি, মেন্সে 200 মার্কস থাকছে। 200 মার্কসের মধ্যে টোটাল 5টা টপিক থাকছে। তোমরা নিশ্চয়ই জানো, রিপোর্ট থাকবে, লেটার থাকবে, ট্রান্সলেশন, প্রেসি, আর কম্পোজিশন, বা অনেক সময় ডায়লগ রাইটিংও আসতে পারে। তো টোটাল 5টা আমাকে লিখতে হচ্ছে। 5 × 40 অর্থাৎ 40 নাম্বার করে এক একটায় থাকছে। এবার টপিক সিলেকশনটা বা কোনটা আগে করব, এই ব্যাপারটা কিন্তু জানা খুব দরকার। যেমন কেউ যদি প্রথমেই এসে লিখতে শুরু করে, এসে মানেই কিন্তু অনেকটা লেন্দি হবে, আর প্রথমের দিকে কি হয়, আমার সেই স্পিডটাও থাকে না, ব্রেনও অত ফাস্ট কাজ করে না। এবার প্রথম লেখাটা তুমি বেশ সুন্দর করে গুছিয়ে লিখতে গিয়ে এমন হলো এসেটা তোমার বড় হলো, হয়তো এসেটা ভালো লিখলে তুমি, বাট ইট উইল কিল ইউর টাইম, অনেকটা সময় তোমার নষ্ট করে দিয়েছে। তখন তুমি গিয়ে দেখবে হয়তো তুমি কোনো একটা কিছু তুমি মিস করে গেলে, বা যে টাইম তোমার নষ্ট হলো সেই টাইমে হয়তো তুমি সবগুলো লিখতে পারলে না। তার মানে একটা টপিকে যদি মিস হয়ে যায়, তার মানে তোমার 40 মার্কস কিন্তু ওখান থেকে পুরো মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে, প্রথমে তুমি প্রেসি, ট্রান্সলেশন, লেটার, এই তিনটেকে তুমি তোমার মতো করে লিখতে পারো। তোমার যদি মনে হয় প্রেসিটা আমার ইজি লাগছে, আগে প্রেসি লেখো, তারপরে ট্রান্সলেশন, তারপরে লেটার, কিংবা তুমি আগে ট্রান্সলেশন তারপরে প্রেসি তারপর লেটার, এটাও লিখতে পারো। এটা তোমার উপর ডিপেন্ড করছে। মানে আমি এটাই বলতে চাইছি, রিপোর্ট আর কম্পোজিশনটা শেষের দিকে লেখো, কারণ একটা প্রেসি একটু ভালো করে বুঝবে ব্যাপারটা। আমি হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে, তবু আমি তোমাদের বোঝাবার জন্য বলছি। আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে তোমাদের যে ডাউটগুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। সরি, তো যেটা বলছিলাম, প্রেসি, একটা প্রেসি ধরো তোমার লেখার জন্য তুমি খুব কম সময় পেয়েছো, একদম তুমি শেষে প্রেসিটা লিখবে। এবার প্রেসি যদি তুমি ইনকমপ্লিট করে চলে আসো, সেক্ষেত্রে তোমার মার্কস দেবে না, কিন্তু তুমি মার্কস পাবে না। বা লেটার তুমি ইনকমপ্লিট করে এলে মার্কস পাবে না, যেহেতু এগুলো খুব ছোট, তাই তোমাকে কিন্তু খুব ভালোভাবে লিখতে হবে। এবং এখানে প্রেসি একটা এমন জিনিস, প্রেসি, লেটার বা ট্রান্সলেশন, এগুলোতে যেমন খুব ভালো মার্কস পাওয়া যায়, আবার মার্কস অনেক কমও হতে পারে। ঠিকঠাক না লিখলে একদম কম মার্কস পাবে, আবার যদি তুমি ভালো লিখো খুব ভালো মার্কস পাবে। সেই জন্য এগুলোকে আগে লিখে নাও। এবার পড়ে থাকলো কম্পোজিশন। দেখা যাচ্ছে তোমার শেষে যেটুকু সময় আছে, আমি ধরলাম তোমার হাতে হয়তো 20 মিনিট শেষে সময় আছে। এবার 20 মিনিটের মধ্যে একটা অত বড় কম্পোজিশন লেখাটা সবার পক্ষে সম্ভব নয়। এবার সেক্ষেত্রে তুমি কি করবে, 20 মিনিটে কিন্তু তুমি কম্পোজিশনটা তুমি যতটুকু সময় পাচ্ছ তার মধ্যে লিখে আসতে পারবে। একটা কম্পোজিশনকে আমরা 250 ওয়ার্ডেও লিখতে পারি, সেই কম্পোজিশনকে আমরা 400, 450, 500 ওয়ার্ডেও লিখতে পারি, আবার সেটাই 600, 800, 1000 ওয়ার্ডে চলে যেতে পারে। এটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করছে। তো সেক্ষেত্রে কি হবে, কম্পোজিশনটা অ্যাটলিস্ট তুমি লিখে আসতে পারবে। আর অবশ্যই বলবো, যদি তোমার 200, 250 বা 300-র মধ্যে তোমাকে লিখে নিতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কমপ্লিট করে আসবে, ইনকমপ্লিট রেখে আসবে না। কোনো কোয়েশ্চেনের আনসার ইনকমপ্লিট রেখে আসবে না। যতটুকু সময় পেয়েছো তার মধ্যে ওটাকে কমপ্লিট করো, তাহলে কিন্তু তুমি মার্কস পাবে। কিন্তু
প্রেসি বা ট্রান্সলেশন এইভাবে তুমি লিখতে পারবে না অল্প সময়ের মধ্যে, কারণ ওগুলো ভাবতে হবে, বুঝতে হবে। তো সেই জন্য আমি এটাই সাজেস্ট করব, আমি যে সিকোয়েন্সটা বললাম এইভাবে তোমরা অ্যাটেম্প করতে পারো। যদি এটা তোমাদের উপর ডিপেন্ড করছে, আমি আমার সাজেশনটা তোমাদের দিলাম। নেক্সট নেক্সট হচ্ছে সিলেকশন অফ টপিক। এটাও খুব ইম্পর্টেন্ট। সিলেকশন অফ টপিক বলতে প্রেসি, ট্রান্সলেশন এগুলোতে তো তোমার সেই অপশনটা থাকছে না। সিলেকশন বলতে স্পেসিফিক্যালি তোমার এসে বা কম্পোজিশনে থাকছে। তো কম্পোজিশনে সবসময় মোটামুটি দেখো ইনফরমেটিভ হয়, ন্যারেটিভ টপিক হয়। ইনফরমেটিভ টপিকটা যতটা পারবে একটু অ্যাভয়েড করবে, ন্যারেটিভ টপিকগুলো একটু বা যেগুলো ডেসক্রিপটিভ সেইগুলোকে একটু অ্যাটেম্প করার চেষ্টা করবে। তাহলে সেখানে তোমার রাইটিং স্কিল মানে স্কিল দেখাবার জায়গাটা থাকে। ইউ ক্যান শো ইউর স্কিল, যে তুমি দেখাতে পারবে এক্সামিনারতে যে ইয়েস আই ক্যান রাইট ইংলিশ ওয়েল। তো সেক্ষেত্রে এরকম টপিকগুলো একটু চুজ করবে। ধরো আমি বললাম যে জিএসটির ওপর তোমাকে একটা টপিক দেওয়া হচ্ছে, আবার প্রোজ অ্যান্ড কনস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অনলাইন এডুকেশন এর ওপর একটা ধরো টপিক দেওয়া হয়েছে। তো জিএসটির ওপর তুমি যেটা লিখবে সেটা কিন্তু মানে ম্যাক্সিমামটাই কিন্তু ইনফরমেটিভ ওয়েতে লিখতে হবে, কোথায় জিএসটি বাড়ছে, কোথায় কমছে, কি ইম্প্যাক্ট, এগুলো। কিন্তু অনলাইন অফলাইন এডুকেশনের ক্ষেত্রে কি হবে, তোমায় কিন্তু একটু ন্যারেটিভ ওয়েতে লিখতে হবে, জিনিসটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তো সেখানে কিন্তু তোমার রাইটিং স্কিল দেখাবার জায়গাটা আছে। আর কখনোই কোনো জায়গাতে চার্ট দেবে না, শুধু ডেটা ওরিয়েন্টেড লেখা লিখবে না, এইগুলো কিন্তু অ্যাভয়েড করবে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে তোমার যখনই তুমি লিখতে যাচ্ছ, সেটা যে কোনো ফর্মাল লেটারের কথা বলছি, ফর্মাল লেটার যদি হয়, ফর্মাল লেটারে কখনোই কন্ট্রাকশনের ইউজ করবে না। এগুলো আমরা অনেকে জানি না। কন্ট্রাকশন মানে হচ্ছে কান্ট, ডোন্ট, হ্যাভেন্ট, শুডন্ট, অটেন্ট, এই যে ওয়ার্ডগুলো এগুলোকে ইউজ করবে না। তুমি ক্যান নট লিখবে, শুড নট লিখবে। আচ্ছা, ক্যান নটের একটা ছোট্ট ব্যাপার আমি বলে দিই। ক্যান নট কিন্তু একটাই ওয়ার্ড, ক্যান নট, ইটস নট ক্যান নট। অনেকে আমরা ডু নটের মতো ক্যান নটকে আলাদাভাবে লিখি, কথাটা কিন্তু ক্যান নট একসঙ্গে লিখতে হবে। তো এগুলোকে ফুল ফর্মে লিখবে। আর ইনফর্মাল যদি হয় অবশ্যই সেগুলোকে কিন্তু তুমি কন্ট্রাকশন ইউজ করবে। ধরো তোমাকে ফ্রেন্ডকে লেটার লিখতে দিচ্ছে, তো ফ্রেন্ডকে যখনই লেটার লিখতে দেবে তখন কিন্তু তুমি আই কান্ট লিখবে, নট আই ক্যান নট, এটা লিখবে না। কিন্তু যখন তুমি এডিটরকে লেটার লিখছো তখন কিন্তু আই ক্যান নট লিখবে, কান্ট লিখবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবে। কিংবা তোমার ধরো যে কোনো ডায়ালগ রাইটিং যদি আসে, কম্পোজিশনের বদলে ডায়ালগ রাইটিং যদি আসে, সেক্ষেত্রে কিন্তু তুমি সবসময় ডায়ালগ রাইটিং যদি ইনফর্মাল যেহেতু এটা, তখন তুমি কিন্তু সবসময় কন্ট্রাকশনের ইউজ করবে। যেখানে ইনফর্মাল ইংলিশের দরকার সেখানে আমরা সবসময় কন্ট্রাকশনের ইউজ করব, আর ফর্মাল জায়গাতে ফুল ফর্মের ইউজ করবো। এটা মাথায় রাখবে কিন্তু। ঠিক আছে, আর ফর্মাল জায়গাতে আমাদের সবসময় কিন্তু ফর্মাল ওয়ার্ড ইউজ করতে হবে। যেমন আমরা যখন এডিটরকে লেটার লিখবো, ঠিক আছে, আমরা অনেকে লিখি যে আই ওয়ান্ট টু সে বা আই ওয়ান্ট টু এক্সপ্রেস মাই ভিউজ। এটা না লিখে এরকম করে যদি লেখো আই উড লাইক টু এক্সপ্রেস মাই ভিউজ, তখন কি হবে, জিনিসটা অনেক বেশি ফর্মাল হবে। ঠিক আছে, তো এই সিলেকশন অফ ওয়ার্ডের ওপরও কিন্তু অনেকটা তোমার লেখার স্ট্যান্ডার্ড ডিপেন্ড করে। তো সিলেকশন অফ ওয়ার্ডটা মাথায় রাখতে হবে। যেগুলো বললাম এগুলোকে তো অবশ্যই একটু মাথায় রাখতে হবে। আর টপিক সিলেকশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর সিকোয়েন্সটা, যেটা আমি সিকোয়েন্স বললাম, এই সিকোয়েন্সগুলো কিন্তু মাথায় রাখবে। আর চেষ্টা করবে এখন থেকেই একটু টাইম মেনটেন করে লেখার, একটু টাইম মেনটেন করে লিখবে। আর লেখা যখন তুমি এক্সামে যখন লিখছো, ঠিক আছে, যখনই তোমার লেখাটা কমপ্লিট হয়ে গেল অ্যাটলিস্ট 10 মিনিটস সময় রাখার চেষ্টা করবে রিভাইজ করার জন্য। কারণ অনেক সময় ছোট ছোট আমরা মিস্টেক করে ফেলি, যে মিস্টেকগুলো কিন্তু আমাদের তখন চোখে পড়ে না। তো যখন তুমি আবার রিচেক করছো তখন কিন্তু তোমার দেখবে ওই ছোট ছোট মিস্টেকগুলো কিন্তু চোখে পড়ে যাবে। কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে ইউ হ্যাভ টু কিপ দ্য ফ্লো অফ ইউর রাইটিং। লেখা তুমি যেটা লিখছো, লেখাটা যেন শুরু হচ্ছে এবং সেম ফ্লোতে চলছে এবং এন্ড হচ্ছে। এক্সামিনারকে যেন বারবার থামতে না হয়, ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে। কিন্তু লেখার ফ্লো যদি ঠিক না থাকে, বারবার যদি এক্সামিনারকে থামতে হয়, তাহলে কিন্তু এক্সামিনার মাথা গরম হবে এবং এক্সামিনার তোমার মার্কস কাটবে। তো ডেসক্রিপটিভে কিন্তু আমরা যতই রুল বলি না কেন, ওই রকম কোনো রুল হয় না, পুরোটাই ইমপ্রেশনের উপর ডিপেন্ড করছে। আমি বললাম যে প্রেসির টাইটেলের জন্য একটা নাম্বার দেওয়া আছে, বডির জন্য একটা নাম্বার দেওয়া আছে, 4টে স্পেলিং এরার হলে তোমার একটা নাম্বার কাটা হবে। এইগুলো তো অন পেপার, কিন্তু তোমার লেখাটা তুমি শুরুই করছো একটা রং স্পেলিং দিয়ে, তাহলে কি হবে, তোমার উপর আমার ইমপ্রেশনটাই খারাপ হয়ে গেল। তখন কি হবে, আমি লেখাটাতে অ্যাভারেজ নাম্বার দিয়ে চলে যাব। তখন কিন্তু আমি লেখাটা ভালো করে পড়ে দেখবো না, কারণ তুমি প্রথমেই আমার মাথাটা গরম করে দিয়েছো। ঠিক আছে, তো একটা তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হতে যাচ্ছ, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। ঠিক আছে, তো তোমার মধ্যে কিন্তু সেই
রেসপন্সিবিলিটিগুলো থাকা দরকার। কেয়ারলেসের মতো কিন্তু লিখলে হবে না। আর একটা জিনিস হচ্ছে কম্পোজিশনের কনক্লুশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ কনক্লুশনই একটা এমন জায়গা যেখানে তুমি তোমার ভিউটাকে শো করতে পারছো, দেখাতে পারছো। তো এটা কিন্তু খুব ডিপ্লোম্যাটিক্যালি লিখতে হবে। ডিরেক্ট কোনো অ্যাটাকিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, কারোর উপর অ্যাটাক করা যাবে না। অ্যাটাক মানে কিন্তু আমি হাতে করে বলছি না, আমি লেখার থ্রু বলছি আর কি। তো এরকম অ্যাটাকিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, একদম তোমাকে যেটা করতে হবে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ ইউজ করে করতে হবে। আর লেখা সবসময় নিউট্রাল থাকবে, হ্যাঁ, কারোর প্রতি পার্সিয়ালিটি করা যাবে না। এবং তোমরা লেটারের ব্যাপারটাও জানো বা রিপোর্টের ব্যাপারে পার্সোনাল ইনফরমেশন কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে। মানে ইউ ক্যান্ট রাইট ইউর ওন অ্যাড্রেস, ইউ ক্যান্ট রাইট ইউর ওন নেম, এগুলো কিন্তু দেওয়া যাবে না। ইমাজিনারি অ্যাড্রেস ABC EFG এরকম করে তোমরা লিখতে পারো। লেটারের বা প্রেসির যে ফরম্যাটগুলো, এর উপর তো আমার ক্লাস আছে, তোমরা দেখে নিতে পারো, কারণ এই ভিডিওতে আমি এত ডিটেলে ফরম্যাট বলতে গেলে অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা। তো আমি যদি তোমাদের মনে হয় যে পার্টিকুলার এক একটা টপিকের ওপর কিছু ছোট ছোট ভিডিও বানানোর দরকার আছে মেন্সের আগে, তাহলে আমাকে বলো কমেন্টে, আমি বানিয়ে দেবো। কিন্তু আমি আজকে ওভারঅল তোমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে কিভাবে 150 বা 150-র ওপর পেতে হয়, মানে পাওয়া যায়। তো পাওয়াটা ইম্পসিবল কিছু নয়, হ্যাঁ, আমি আবার বলছি, পাওয়াটা ইম্পসিবল কিছু নয়। যদি এই যে জিনিসগুলো বললাম একটু মেনটেন করে চলো, তাহলে ডেফিনেটলি তোমরা 150+ পাবে। কিন্তু মনে রাখতে হবে এইগুলোর মধ্যে কোনোটা যদি তোমার ঠিকঠাক না থাকে তো ইমিডিয়েটলি জিনিসটাকে কারেকশন করো যেটুকু সময় আছে। এবং লেখার সময় অবশ্যই একটু ধীর স্থির মাথায় লিখবে। তাড়াহুড়ো করে লিখতে গেলে কিন্তু ভুল হয় আমাদের, সিলি মিস্টেকে কিন্তু মার্কস কাটা যাবে। ঠিক আছে, বেসিক গ্রামার এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। আর সেন্টেন্স কনস্ট্রাকশন, দেখো সেন্টেন্স বেসিক্যালি 3 রকমের, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কম্পাউন্ড, একটা কমপ্লেক্স। কম্পাউন্ড সেন্টেন্সটাকে যতটা পারবে অ্যাভয়েড করার চেষ্টা করবে, যতটা পারবে সিম্পল সেন্টেন্সে লিখবে, নাহলে কমপ্লেক্স সেন্টেন্সে লিখবে। এবার সিম্পল কমপ্লেক্সে লিখতে গেলে ক্লজের সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া থাকা দরকার, এগুলো একটুখানি দেখে নেবে। আর যখন লিখছো তোমরা, সেটা এসে হতে পারে, সেটা প্রেসি হতে পারে, অ্যাটলিস্ট যে কোয়েশ্চেনটা দেবে সেটাকে অন্তত পড়ে একটু ভাবো নিজেরা। মানে আমরা যেটা কি করি, যে ধরো একটা তোমাকে ট্রান্সলেশন দিয়েছে, তুমি ট্রান্সলেশনটা পড়লে ফার্স্ট লাইনটা আমার খুব ইজি মনে হচ্ছে, আমি দেখলাম আর লিখতে শুরু করে দিলাম। এতে প্রবলেমটা কি হবে, তুমি ফার্স্ট লাইনটা দেখে তোমার মনে হচ্ছে এটা প্রেজেন্ট টেন্সে লেখা আছে, পুরো প্যাসেজটা যখন পড়লে এন্ডে কি তুমি দেখতে পারলে যে প্যাসেজটাই কিন্তু পুরোটা পাস্ট দেওয়া আছে, তখন কিন্তু আবার রেকটিফাই করতে হবে। রেকটিফাই মানে তোমাকে জিনিসটাকে কাটতে হবে, আর কাটা মানে কিন্তু খুব বাজে একটা ইমপ্রেশন। ঠিক আছে, কাটাকাটি বেশি করবে না, অ্যান্ড জাস্ট পেন থ্রু করবে। যদি কোনো জায়গায় কাটার দরকার হয় একদম সেই নোংরা করবে না জায়গাটাকে, জাস্ট পেন থ্রু করে দেবে, তাহলে এক্সামিনার বুঝতে পারবে। পয়েন্ট করার দরকার নেই। আমরা যেটা করি, যখন রিপোর্ট লিখছি, রিপোর্টের টাইটেলটা লিখে দিলাম, ঠিক আছে, এইরকম টাইটেল বা পয়েন্ট করার দরকার নেই। আন্ডারলাইন করবে না টাইটেলে, যেটা আমরা অনেকে ভুল করি। কেউ ধরো এরকম করে একটা ঢেউয়ের মতো নকশা করে দিচ্ছে, এই সমস্ত কিছু চলে না, কিন্তু একদম কেটে দেবে। ছোটবেলা ঠিক আছে, এখন কিন্তু তোমরা সবাই ম্যাচিওর, তো এই বয়সে কিন্তু এই ভুলগুলো করবে না। একটা ছোট্ট ভুল কিন্তু তোমার পুরো লেখার স্ট্যান্ডার্ডটাকে নষ্ট করে দিতে পারে। কারণ মাথায় রাখতে হবে যে ইউ কান্ট মেক দ্য এক্সামিনার থিঙ্ক, ইউ কান্ট মেক দ্য এক্সামিনার অ্যাংরি। এটা মাথায় রাখতে হবে। এমন কিছু লিখবে না যেটা অ্যাম্বিগুইটি তৈরি করছে, যে এক্সামিনারকে ভাবতে হচ্ছে কি লিখেছিল বাবা, এরকম লিখবে না। কিন্তু এক্সামিনার কিন্তু ওই ভাবার জন্য তোমার মার্কস কাটবে। আর এক্সামিনারকে কখনোই রাগানো যাবে না, চটানো যাবে না। তাই লেখা কিন্তু খুব স্মুথ হতে হবে। আবার বলছি, এক্সামিনারও খুব ভালো করে জানেন যে যারা লিখছে তাদের ম্যাক্সিমামই নন ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তারা লিটারেচার পড়েনি, তো এখানে লিটারেচারের প্রয়োজনও নেই। তাই ভাষাবহুল লেখার কোনো প্রয়োজন নেই, সিম্পল লুসিড ল্যাঙ্গুয়েজে লেখো। অ্যান্ড ডোন্ট মেক দ্য রাইটিং পোয়েটিক। পোয়েটিক মানে কোনো রকম ছন্দের মিল করবে না লেখার ক্ষেত্রে। ধরো তুমি একটা লাইন যেটা লিখছো, একটার সঙ্গে আর একটা ধরো ওয়ার্ডের একটা রিদম চলে এলো, ঠিক আছে, একটা ছন্দ চলে আসছে, রাইম চলে এলো, তো সেক্ষেত্রে কিন্তু এগুলোকে অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে। ইডিয়ামেটিক ইউজ করবে না, ফর্মাল জায়গাতে ইডিয়ামের ইউজ করবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবে। ইডিয়াম যতটা অ্যাভয়েড করা যায়, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেকে ইডিয়ামটাকে প্রেফার করে, কিন্তু আমি পার্সোনালি যেটা মনে করি, ইডিয়ামের যেহেতু একটা ইমপ্লাইড মিনিং আছে, তো সেক্ষেত্রে ফর্মাল জায়গাতে ইডিয়ামের ইউজ না করাটাই ভালো। সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখো, কোনো অসুবিধা নেই। রিপিটেশন যতটা অ্যাভয়েড করতে পারবে তত তোমাদের জন্য ভালো। আর একটা ব্যাপার যেটা আমরা অনেকেই ভুল করে থাকি, সেটা হচ্ছে যখনই তুমি লেখাটা লিখছো, ঠিক আছে, লেখাটা লিখতে গিয়ে আমরা অনেকেই শুরুটা তো করে দিলাম, কিন্তু শেষটা গিয়ে আমরা আটকে যাই বা মাঝপথে গিয়ে আটকে যাই।
বা একটা সেন্টেন্স লেখা শুরু করে দিলাম, গিয়ে শেষ করতে পারছি না, এমন একটা জায়গায় ফেঁসে গেছি। সেজন্য যেটাই লিখবে সেটা আগে ভেবে নেবে, তাই তো? মনে মনে একটা রাফ ওয়ার্ক করে না। একটা ধরো ট্রান্সলেশন তুমি লিখছো, ফার্স্ট অফ অল গো থ্রু দ্য প্যাসেজ, একবার হোক দুবার হোক, যতক্ষণ না তুমি বুঝতে পারছো, থ্রু আউট দ্য প্যাসেজ ভালো করে তুমি দেখো কি কি ওয়ার্ড আছে, কিরকম সেন্টেন্স দেওয়া আছে, অ্যান্ড চোখটা বুঝে জাস্ট ট্রাই টু ইম্যাজিন হাউ দ্য থিংস আর গোয়িং অন। ঠিক আছে, কিভাবে সিচুয়েশনগুলো চলছে, কিভাবে ক্যারেক্টারগুলো কাজ করছে, এই জিনিসগুলো একটু মনে মনে ভাবো, দেখবে একটা তুমি মনে মনে একটা ছবি পেয়ে যাবে, জাস্ট সেটাকে ট্রান্সলেট করতে হবে। আর প্রথমেই যদি আমি সেন্টেন্স ধরে ধরে ট্রান্সলেট করতে যাই তাহলে কিন্তু প্রবলেম হবে, কারণ বিসিএস এর মতো এক্সামে খুব সহজ ট্রান্সলেশন কিন্তু আসবে না। তো এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ট্রান্সলেশন যখন করবে, পুরো সেন্টেন্স পুরো প্যাসেজটা পড়ো, পড়ে বোঝো, তারপরে ট্রান্সলেট করো। যখন এসে হোক লেটার হোক যেটাই লিখবে, লেখার সময় কিন্তু অবশ্যই আগে মনে মনে সেন্টেন্সটা কনস্ট্রাক্ট করে নেবে, তারপরে সেটাকে তুমি ট্রান্সলেট করো। ভাবলে না ভেবে যদি তুমি লিখতে যাও তাহলে কিন্তু বেশ কিছু জায়গায় ভুল হবে, এবং এই ভুল হওয়া মানে তোমায় কাটতে হবে, আর কাটা মানেই কিন্তু বাজে লাগে তোমার লেখাটা দেখতে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। এবার পাতার ব্যাপার আমি আবার বলে দিই যে 150টা ওয়ার্ড হলে কতগুলো পাতা হয়, 200টা ওয়ার্ড হলে কতগুলো পাতা হয়, এগুলো তো বলা খুব ডিফিকাল্ট, কারণ তোমার লেখার সাইজ যেরকম, সেটা আমার লেখার থেকে হয়তো তোমার লেখা বড়, সেক্ষেত্রে আমার যতটা জায়গা লাগবে তোমার বেশি লাগবে। আর একটা, যখন তোমার লেখা শেষ হয়ে যাচ্ছে, কোনো যে পেজে তোমার লেখাটা শেষ হচ্ছে সেই পেজে আর নতুন টপিক স্টার্ট করবে না। মানে ধরো একটা তুমি রিপোর্ট লিখলে, তোমার ধরো সেকেন্ড পেজে মিডলে এসে তোমার রিপোর্টটা শেষ হয়ে গেছে, আবার তুমি পরের ওর নিচে থেকে লেটারটা লিখবে না, কিন্তু লেটারটা নেক্সট পেজে লিখবে, কখনো কোনো জায়গাতে এইভাবে ছাড়বে না। আর যেটা একটা ব্লান্ডার আমি খুব বলে দিই, এটা অনেকেই ভুল করো তোমরা, যেটা আমিও দেখেছি, সেটা হচ্ছে কোনো ওয়ার্ড ধরো লিখতে গিয়ে তোমার মাথায় আসছে না, একটা সেন্টেন্স তুমি লিখছো মাথায় আসছে না, তোমার কি মনে হলো ঠিক আছে ওটা আমার পরে মাথায় চলে আসবে, এটাকে এখন ছেড়ে রাখি, জায়গাটা ব্ল্যাঙ্ক রাখি, পরে গিয়ে আমি ওটাকে ওয়ার্ডটা যখন মাথায় আসবে তখন লিখে দেবো। এটা একদম করবে না। এই ভুলটা কিন্তু অনেকেই আমরা করি, এবং এক্সামে যখন আমরা লিখছি তখন আর আমাদের মাথায় থাকে না যে ওই জায়গাটা ব্ল্যাঙ্ক আছে বা কি ওয়ার্ড হবে, এবং তাড়াহুড়োতে কি হয়, ওটা ব্ল্যাঙ্কই থেকে যায়, ওই অবস্থায় আমরা কপিটা সাবমিট করে দিয়ে চলে আসি, মার্কস কাটবে কিন্তু। এটা মাথায় রাখবে। যদি মনে হচ্ছে খুব একটা সুন্দর ওয়ার্ড তোমার হয়তো মনে ছিল কিন্তু এখন ভুলে যাচ্ছ, হ্যাঁ, তুমি ভাবছো যে সেন্টেন্সটাকে সুন্দর করব, এই ওয়ার্ডটাই আমার চাই, এখন মনে পড়ছে না, পরে লিখবো, এই ভুলটা একদম করবে না। তোমার যদি মনে হয় ওই ওয়ার্ডটা মনে পড়ছে না, ওর সাবস্টিটিউট কোনো ওয়ার্ড দিয়ে তুমি ওখানটা সেন্টেন্সটাকে কমপ্লিট করো, ডোন্ট লিভ এনি স্পেস ব্ল্যাঙ্ক, কোনো জায়গাতে কিন্তু এই জায়গাটা রাখবে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এই ভুলটা আমরা অনেকেই করি, বা কোনো সেন্টেন্স এখন মাথায় পড়ছে মানে আসছে না, ভালো সেন্টেন্সের চক্করে সেন্টেন্সটাই আমি লিখলাম না, পরে গিয়ে দেখা যাচ্ছে আমি ভুলেই গেছি, কপি সাবমিট করে দিয়েছি। এইগুলো কিন্তু একদম করা যাবে না। রাইটিং স্কিল একটা এমন জায়গা ডেসক্রিপটিভ, যেখানে কিন্তু এই ব্ল্যাঙ্ক স্পেস খুব বাজে একটা ইমপ্রেশন তৈরি করে। ঠিক আছে, তো কোনো জায়গা ব্ল্যাঙ্ক ছাড়বে না, যখন লিখছো তখনই কমপ্লিট করবে। প্রেসি যখন লিখছো, টাইটেল নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই। টাইটেল যখন তুমি মনে পড়ছে না, ফার্স্ট বডিটাকে লিখে নাও। আমরা অনেকে টাইটেল ভাবতে ভাবতে 10 মিনিট কাটিয়ে দিলাম, কোনো প্রয়োজন নেই, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে আরো, যখন 10 মিনিটও মাথায় আসছে না। জাস্ট বডিটা লিখে নাও, বডি লিখে তারপর টাইটেল লিখবে। আর টাইটেলের শর্টের আমি তোমাদের একটা ট্রিক বলেছিলাম, আশা করি তোমাদের মনে আছে প্রেসিড ক্লাসে, যে কোনো পার্টিকুলার একটা যদি টপিকের ওপর তোমাদের দেয়, অন দিয়ে টপিকটা লিখে দেবে, যদি ভালো টাইটেল তোমার মাথায় না আসে, কারণ টাইটেল খুব বড় দেওয়া যাবে না, 2 থেকে 3টে বা 4টে ম্যাক্সিমাম ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, 2টো ওয়ার্ড দিলে খুব ভালো হয়, যেমন অন ডিসিপ্লিন, অন পাংচুয়েশন, ঠিক আছে, অন পাংচুয়ালিটি, হ্যাঁ। তো এই ওয়ার্ডগুলো কিন্তু তোমরা এইভাবে কিন্তু টাইটেল তোমরা দিতে পারো। ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। আর সেরকম কিছু নয়, এখন তোমরা যে জায়গায় চলে এসছো, নতুন করে প্রিপারেশন নেবার তো সময় নেই, হাতে কয়েকটা দিনই বাকি আছে। তো এর মধ্যে যেটুকু প্রিপারেশন নিয়েছো, এই প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে যাও। টপিক মুখস্থ করার দরকার নেই, জাস্ট ইনফরমেশনগুলো নিয়ে রাখো। ঠিক আছে, তো এইগুলো মাথায় রাখবে, আর যেগুলো বললাম, এবং লেখার সময় অবশ্যই রিচেক করবে। লেখা শেষ হলে অবশ্যই একবার দেখে নেবে কোন ছোট ছোট ভুলগুলো আছে কিনা, কারণ ভুল থাকলে কিন্তু তোমার যদি চোখে যখন না পড়ে, পরবর্তীকালে গিয়ে কিন্তু তোমার সমস্যা, হয়তো তোমার অনেক লেখাটা ভালো ছিল কিন্তু তুমি যেহেতু ইমপ্রেশনটাকে নষ্ট করে দিয়েছো, তখন কিন্তু এক্সামিনার তোমাকে একটা অ্যাভারেজ নাম্বার দিয়ে দেবেন। ঠিক আছে, তো লেখা প্রত্যেকে প্র্যাকটিস করতে থাকো। আর এটা ভেবে পরীক্ষা দেবে না যে আমাকে 150 পেতে হচ্ছে, আমাকে 200 পেতে হবে, এই 180 পেতে হবে,
হ্যাঁ, তো এইগুলো মাথায় রাখবে না। যখন এক্সাম দিচ্ছ জাস্ট গিভ ইয়োর বেস্ট। তুমি যতটা পারো সেটা দাও, কারণ তুমি তোমার একটা লেভেল পর্যন্ত দিতে পারবে, তার বেশি তো পারবে না। তো সেটা নিয়ে ভেবে তোমার লাভ নেই। যেটা লিখছো সেটাকে ভালো করে লেখো, আর চেষ্টা করবো অবশ্যই 5টা টপিকে কিন্তু লিখে আসার, কোনো টপিক ছাড়বে না। তার জন্য যদি এরকম হয় যে তোমাদের একটা এসেটা খুব ভালো তৈরি ছিল, কিন্তু এসেটা ভালো করে লিখতে গিয়ে দেখা যাচ্ছে লেটারটা তুমি লিখতে পারবে না, তখন তুমি এসেটাকে একটু ছোট করে দাও দরকার হলে, দিয়ে লেটারটা লিখো, তাহলে কিন্তু তুমি অ্যাভারেজ নাম্বারটা বেশি পাবে। কিন্তু একটা যদি তুমি পুরো ছেড়ে দাও, মানে 40টা নাম্বার তোমার গেল। এবার যারা প্র্যাকটিস করছো তাদের আশা করি সমস্যা হবে না, কারণ তোমরা প্রত্যেকেই আশা করি মক দিচ্ছ, প্র্যাকটিস করছো, স্যারেদের দিয়ে চেক করাচ্ছ, তো আশা করি প্রবলেম হবে না। কিন্তু আমি এই কপি চেকিংয়ের সময় যে প্রবলেমগুলো ফেস করলাম, মানে স্টুডেন্টদের যে প্রবলেমগুলো আমি দেখলাম, আমার মনে হলো একটা ভিডিও বানানো দরকার, কারণ যেহেতু তোমাদের মতো অনেক স্টুডেন্টরা এই প্রবলেমটা আশা করি ফেস করে। তো এইগুলো আশা করি এই সাজেশনগুলো তোমরা যদি ফলো করো তোমাদের উপকার হবে। আর ভালো করে সবাই এক্সাম দাও, আর নতুন কিছু বলার নেই। আশা করি প্রত্যেকের এক্সাম খুব ভালো হবে, অ্যান্ড বেস্ট অফ লাক। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আর যদি তোমাদের কোনো আমি যদি কোনো সাজেশন মিস করে যাই, আমি যদি কোনো পয়েন্ট বলতে ভুলে যাই, তোমরা অবশ্যই, তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি আমার মতো করে আনসার দিয়ে দেবো। তাহলে আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।